আজকের গল্পে রহস্যের চাবিকাঠি অন্য কিছু নয়, একটি সাধারণ 100 টাকার নোট। গল্পের নাম ছায়া মৃত্যু। লেখক ডক্টর নিহারঞ্জন গুপ্ত। আশ্চর্য আশ্চর্য বলতে বলতে এক প্রকার ঝড়ের মতোই যেন ফ্যাটিগুপ্ত এসে ঘরের মধ্যে ঢুকল। গ্রীষ্মের প্রচণ্ড তাপে যেন সমস্ত শহরটা ঝলসে যাচ্ছে। খিড়িটির জানলা দরজায় খসখস দেওয়া, দিনের বেলাতেও প্রায় অন্ধকার। দোতলার ঘরটার মধ্যে আমরা কয়েকজনে মিলে জটলা পাকাচ্ছিলাম। মাঝে মাঝে কাঁচা আমের শরবতের গ্লাসে চুমুক দিচ্ছিলাম আরাম করে। কিরিটি একটা আরাম কেদারার মধ্যে গা ঢেলে দিয়ে চোখ বুজে বোধহয় নিজের চিন্তায় তন্ময় হয়েছিল। ধানবাদের একজন লক্ষপতি মাইনের মালিক একটা খুনের মামলায় পড়ে ওর শরণাপন্ন হয়েছেন। আজ কয়দিন ধরে তারই জালে ও জড়িয়ে আছে। চোখ না খুলে ও প্রশ্ন করে, কি আশ্চর্য ডাক্তার? আশ্চর্য নয়, অত বড় ঘোরেল বাস্তুঘুঘু রামশঙ্কর চৌধুরী কিনা শেষ পর্যন্ত অমনি করে অপঘাতে মারা গেল। আশ্চর্য, আমরা তো কোনোদিন ভাবিনি। যাহা ভাবনাই তাহা যে হইবেই না, কে কহিল ডাক্তার? সত্যি মিস্টার রায়, ঠাট্টা নয়, সিরিয়াস। নিশ্চয়ই, শুধু সিরিয়াস নয়, মারাত্মকও বটে। আমি ইতিমধ্যে উঠে এক গ্লাস শরবত ফ্যাটিগুপ্তর দিকে এগিয়ে দিলাম। আগে একটু ঠান্ডা হয়ে নিন স্যার। ম্যাঙ্গো শরবত, এক্সেলেন্ট, 1000 থ্যাঙ্কস। শরবতের গ্লাসটা হাতে নিতে নিতে ফ্যাটি বলে। এক মুহূর্তেই গ্লাসটা শেষ করে বলে, প্লিজ ওয়ান মোর সুব্রতবাবু। আমি আবার গ্লাস ভর্তি করে দিলাম। ছায়া, সেফ একটা ছায়া দেখে লোকটা পটল তুলে, উইদাউট এনি প্রোটেস্ট। আবার ফ্যাটি বলে, ছায়া? কার ছায়া? সুশান্ত প্রশ্ন করে, কার আবার ছায়া কার হয়? কায়ার ছায়া? কিরিটি মৃদু হেসে বলে। তাই তো জিজ্ঞাসা করছি ফ্যাটিকে, সেই কায়াটি কার, যিনি অমন মারাত্মক ছায়া বিস্তার করেন? সুশান্ত বললে, তোমরা সব তর্কই করবে না ব্যাপারটা শুনবে? ফ্যাটি বলে ওঠে, শুনতেই তো চাই, কিন্তু তুমি বলছো কই? সুশান্ত আবার বলে। বিনয় বাধা দিয়ে বলে ওঠে, লিসেন ফ্যাটি, ইউ স্টার্ট এ ট্র্যাশ গো স্টোরি অ্যাট দ্য আনার্থলি আওয়ার, আমি ঠিক তোকে খুন করবো। এবং করেঙ্গে ইয়ে মরেঙ্গে। বিনু, লেট হিম স্পিক। কী বলতে চাও শোনাই যাক না। সুশান্ত বলে, হ্যাঁ বলতে দিন ডাক্তারকে, উনি কি বলতে চান আমি বলি। রামশঙ্কর চৌধুরীকে তোমরা চেনো কিনা জানি না। ফ্যাটিগুপ্ত শুরু করে, লোকটা যে প্রচণ্ড একটা কিছু ধনী তা নয়। বাড়ি গাড়ি জুড়ি বা ব্যাংক ব্যালেন্স কিছুই নেই। লেখাপড়া সাধারণ, বিয়ে প্লাক্ট। তবে হ্যাঁ, লোকটার বুদ্ধি ছিল, যাকে বলে কমন সেন্স ছিল অসাধারণ। হি গট এভরিথিং, কিরিটি মৃদু কণ্ঠে বলে ওঠে। আর দেখতে লোকটা অত্যন্ত কুৎসিত, বেটে রোগাটে চেহারা, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া এক মাথা রুক্ষ চুল, দিবারাত্র খুব খুব করে কাশছে। তবে টিবি নয়। কেমন করে জানলেন? প্রশ্ন করলাম এবার আমি। ডাক্তাররা বলেছে, বহুবার পরীক্ষা করে এবং উল্টে পাল্টে পরীক্ষা করে বলেছে বুঝলাম, রাগত ফ্যাটি জবাব দেয়। তারপর আমি প্রশ্ন করি, রামশঙ্কর বিবাহ করেনি জীবনে, কারো চাকরিও করেনি জীবনে, জমিদারিও নেই, অথচ লোকটার অভাবও কোনো দিন দেখিনি। একটা চামড়ার পার্স সর্বদাই বুক পকেটে থাকে। সেই পার্সে থাকতো তার 100 টাকা একটা নোট, কিছু খুচরো টাকা পার্সে, সেটা সে সর্বদা সকলকে গর্ব ভরে দেখায়। হঠাৎ কিরিটি আবার কথা বলে, একটা কথা, ইফ ইউ ডোন্ট মাইন্ড ডাক্তার, রামশঙ্কর যখন মারা গেলেন তখন তার পার্সে সেই 100 টাকার নোটটা ছিল না। আর একটা কথা, পার্সটা অক্ষত ছিল তো? না। একটা আরাম কেদারের উপর মৃতদেহটা অর্ধসাহিত অবস্থা ছিল এবং ঠিক তার পাশেই পাশটা পড়েছিল, ছিঁড়ে দুটুকরো করা। কিন্তু আশ্চর্য, হাউ কুড ইউ গেস? কী করে বুঝলেন? বলছি, আগে আপনি আপনার ছায়ার গল্পটা শেষ করুন। কিরিটি মৃদুস্বরে জবাব দেয়, চোখ বোঝা অবস্থাতেই। কিন্তু ছায়া দেখে লোকটা মারা গিয়েছে, আপনি বিশ্বাস করেন মিস্টার রায়? ফ্যাটি প্রশ্ন করে। নিশ্চয়ই করি, যখন কারো কায়া ছাড়া ছায়া হয় না। কিরিটি জবাব দেয়। সত্যি তাহলে জলজান্ত লোকটা সামনে একটা ছায়া দেখেই পটল তুললে? সুশান্ত বলে, মারা যখন গেছে তখন তো সে সম্পর্কে কার দ্বিমতই নেই। তবে নিজেই মরেছে না কেউ মেরেছে লোকটাকে, সেই হচ্ছে কথা। কিরিটি বলে, মানে whether it is a case of natural death or a homicide, কিরিটি বলে। অত্যন্ত সহজ সরল পরিহাসের মধ্যে একটু আগে যে ব্যাপারটা শুরু হয়েছিল, হঠাৎ কিরিটি শেষের কথাটি সমস্ত পরিস্থিতিটা যেন মুহূর্তে অন্য রূপ দিল। প্রান্ধকার ঘরটার মধ্যে যেন একটা থমথমে ভাব হঠাৎ নেমে এলো। কই ডাক্তার, ফিনিশ আপ ইউর স্টোরি। কিরিটি আবার তাগিদ জানালো। আমাদের ঠিক পাশের বাসাতেই রামশঙ্কর থাকতো। ফ্যাটিগুপ্ত তার অর্ধসমাপ্ত কাহিনী আবার শুরু করেন। দোতলা 4 কামরাওয়ালা ছোটোখাটো একটা বাড়ি। বাড়িতে লোকজনের মধ্যে রামশঙ্কর, তার এক খুড়তুতো ভাই নীরেন্দ্র আর জগা। রামশঙ্করের বয়স 50-এর কোঠায়। মুখে কথাবার্তা লোকটা কিন্তু ভদ্র ও মিশুকে ছিল, অত্যন্ত মিতব্যয়ীও ছিল লোকটা। তারপর কিরিটি প্রশ্ন করলে,
রামশঙ্করের ভাইটি কিন্তু ঠিক উল্টো প্রকৃতির, অত্যন্ত বদমেজাজি খরুচে। মাঝে মাঝে ভাইয়ের সঙ্গে খরচপত্র সম্পর্কে রামশঙ্করের খিটিমিটি চলতে শুনতে পেতাম। রামশঙ্কর ভাইকে বলতো, অপচয়ে লক্ষ্মী ক্ষুণ্ণা হন নিরু, সংযমী সুখ। দাদার কথা নীরেন্দ্র প্রতিবাদের ঝড় তুলত। রামশঙ্করের সংসারে আপনার বলতে কেউ ছিল না বলেই হয়তো নীরেন্দ্রের প্রতি তার স্নেহটা ছিল একটু বেশি। যা হোক, এইভাবেই দিন কাটছিল। রামশঙ্কর সম্পর্কে একটা গুজব প্রায় শোনা যেত, লোকটা নাকি কোনো গুপ্তস্থানে জমানো অনেক টাকা বাড়ি লুকোনো আছে। অবশ্য বলা বাহুল্য, রামশঙ্কর কোনোদিনই তার ধার স্বীকার করতো না। সে সম্পর্কে কোনো কথা বলে রামশঙ্কর মৃদু হেসে বলতো, গুজবকে আমি ঘৃণা করি, আর অর্থের গুজব বা ধনশালী অপবাদ হলে তাতে আমার কোনো আপত্তি নেই। উদার বিনয় বলে, না না হে, লোকটা সত্যি চালাক ও বুদ্ধিমান ছিল বিনয়বাবু। একটা বিষয় অন্তত আমি নিশ্চিন্ত হলাম। কিটি কথা শেষ না হতে ফ্যাটি প্রশ্ন করলো, কি? রামশঙ্করের প্রচুর অর্থ না থাকলেও বেশ কিছু অর্থ ছিল, যেহেতু লোকটা ছিল সত্যিকার সঞ্চয়। কিরিটি জবাব দেয়। কেন কথা বলছেন মিস্টার রায়? বিনয় প্রশ্ন করে। পরে বলবো, আগে ডাক্তারের কাহিনী পর্ব শেষ হোক। কিরিটি জবাব দেয়। ফ্যাটি তার অর্ধসমাপ্ত কাহিনী আবার শুরু করতে যাচ্ছিল। তাকে বাধা দিয়ে কিরিটি আবার প্রশ্ন করলো, আচ্ছা ডাক্তার, আপনি একটু আগে বলছিলেন রামশঙ্কর লোকটা অত্যন্ত অমায়িক ও মিশুকে ছিল। ধরে নিতে পারি তাহলে অনেকেই তার কাছে আসতে যেত, কিন্তু কখনো লক্ষ্য করেছেন কি সাধারণত কোন শ্রেণীর লোক বেশিরভাগ তার সঙ্গে দেখা করতে আসতো? হ্যাঁ, কলকাতার এক শ্রেণীর অধিবাসী আছে যাদের নিয়ে হয়তো পুরনো আমলে কলকাতার একটা ধনী সমাজ গড়ে উঠেছিল, এবং আজ যাদের সেই পৈতৃক আমলের পাকা ইমারত ও পাশের কয়েক কাঠা জমি থাকা ছাড়া বিস্তর অঙ্কটা প্রায় শূন্যের কোঠায় চলে এসেছে, এবং যাদের দু একজন বংশধর এখনও হয়তো অবশিষ্ট কিছু টাকার জোরে মার্চেন্ট অফিসের ক্যাশিয়ারে গদি নিয়ে এক ধরনের বিলাসে মগ্ন, আর বাকির বেশিরভাগ যাদের সকালবেলা 10টায় ঘুম ভেঙে বাড়ির ওয়াকে বা বৈঠকখানায় বসে সংবাদপত্রের পাতা উল্টিয়ে দিবানিদ্রা দিয়ে এবং বইকালে কোঁচানো গিলে করা মিহি ধুতি পরে গিলে করা আদির পাঞ্জাবি চাপিয়ে লোয়াকের উপর বসে বসে রাত্রি 10টা পর্যন্ত পরনিন্দা ও পরচর্চা আড্ডা চলে, যাদের ছেলেরা স্কুলের ক্লাস 10 পর্যন্ত কোনো মতে গিয়ে বাকি জীবনটা তাসপাশা খেলে ও সিনেমা দেখে কাটিয়ে দেয়, সেই শ্রেণীর লোকেরাই রংকরের কাছে বেশি আসা যাওয়া করে। রামশঙ্কর ওয়াজ এ ক্লেভার গাই। ইয়েস, তারপর? পরশুর কথা বলছি, জানি না কী করে না হঠাৎ সকালবেলাতেই দুই ভাইয়ের প্রচণ্ড তর্ক বিতর্ক হয়ে গেল। ব্যাপারটা কি সঠিক জানতে পারলাম না যদিও, কিন্তু দুপুরের দিকে দেখলাম নীরেনবাবু একটা ভাড়াটে গাড়ি ডাকিয়ে তার বাক্স ও বেডিং নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। রামশঙ্করবাবু বাধা দিলেন না? না, দেখলাম দোতলা জানলা দিয়ে রামশঙ্কর ছোটো ভাইয়ের গৃহত্যাগের ব্যাপারটা যেন হতভম্ব হয়ে দেখছেন। বুঝলাম ঘটনাটা একটু বেশি দূরে এগিয়েছে। নীরেনবাবুর বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকে সমস্ত বাড়িটা যেন ভয়ঙ্কর রকম স্তব্ধ হয়ে গেল। মাঝে মাঝে রামশঙ্করবাবু তামাকের জন্য হাঁক ডাক শোনা যেত, তাও আর শোনা গেল না। ক্রমে সন্ধ্যা হয়ে এলো। অন্যান্য দিন বাড়ির 2-3টে ঘরে আলো জ্বলে, আজ মাত্র একটি আলো বারান্দায় জ্বলতে দেখা গেল। ফ্যাটিগুপ্ত একটু থেমে আবার তার অসমাপ্ত কাহিনী শুরু করল। তারপর এলো শেষ চরম মুহূর্ত। রাত্রি তখন বোধ করি 2:30-3টে হবে। ঘুমিয়েছিলাম, হঠাৎ একটা আর্তচিৎকারে ঘুমটা ভেঙে গেল। রাত্রির কঠিন স্তব্ধ অন্ধকারে বুকে যেন চিৎকারটা শব্দের একটা আকস্মিক ঝড় জাগিয়ে তুলে আবার স্তব্ধ হয়ে গেল। একটু পরেই দেখলাম রামশঙ্করের বাড়ির সব আলোগুলো দপদপ করে প্রায় একই সঙ্গে জ্বলে উঠল। দেখলাম ভীত জগা হন্তদন্ত হয়ে ছুটে বাড়ি থেকে বের হয়ে আসছে। বুঝলাম রামশঙ্কর বাবুর বাড়িতে কিছু ঘটেছে এবং চিৎকারটা সেই বাড়ি থেকে এসেছে। কৌতূহল হলো, জামাটা গায়ে চাপিয়ে বের হয়ে পড়লাম। হাজার হোক ভদ্রলোকের সঙ্গে জানাশুনো পরিচয় আছে, যখন তখন একবার প্রতিবেশী হিসেবে খোঁজ নেওয়া তো একটা দরকার। একটু থেমে ফ্যাটি আবার বলতে লাগলাম, পাড়ার শিশির ডাক্তারকে সঙ্গে নিয়ে জগা বাড়িতে ঢুকছিল। শিশির ডাক্তারই অনেকদিন থেকে ও বাড়িতে চিকিৎসা করেন। আমিও তখন দরজা বরাবর পৌঁছেছি। প্রশ্ন করলাম, কী ব্যাপার জগা, বাবুর শরীর খারাপ নাকি? কে, ডাক্তার গুপ্ত নাকি? শিশিরবাবু প্রশ্ন করেন। শুনলাম হঠাৎ নাকি ভয় পেয়ে রামশঙ্করবাবু কেমন হয়ে পড়েছেন। আমি আর শিশির ডাক্তার দোতলায় রামশঙ্করের শয়নকক্ষে গিয়ে প্রবেশ করলাম। ঘরের মধ্যে একটা কম পাওয়ারে বাল্ব জ্বলছে। স্বল্পালোকে সমগ্র ঘরখানি যেন অদ্ভুতভাবে থমথম করছে। একটা আরামকেদার উপরে অর্ধসাহিত্যভাবে দেখা যাচ্ছে রামশঙ্করবাবুকে। চাপা আলো রামশঙ্করের মুখের দিকে তাকিয়ে যেন চমকে উঠলাম। কোনো মানুষের মুখ যে এমন বিবর্ণ ফ্যাকাশে হতে পারে ধারণারও অতীত ছিল। বিন্দুমাত্র রক্তও যেন আর অবশিষ্ট নেই মুখের কোথাও। চোখ দুটো খোলা, মণি দুটো পাথরের মতো স্থির। নিদারুণ ভয়ে যেন দুটি অক্ষিগোলক পাথরের মতো কঠিন স্থির হয়ে গেছে। মুখের একটা বিভৎস অসহায় কুঞ্চিত আর্ততা। প্রথম দৃষ্টিতে বুঝতে কষ্ট হলো না ইতিপূর্বে রামশঙ্করের মৃত্যু ঘটেছে। জীবনে বহুবার মৃত্যুর সঙ্গে মুখোমুখি দাঁড়াতে হয়েছে, কিন্তু এর আগে এমন বিভৎস মৃত্যুর রূপ দেখেছি বলে মনে পড়ে না। কেদারার দুপাশে দুটো হাত অসহায়ভাবে ঝুলছে, আর ঠিক পাশেই তার চিরসাথী পাশটা দুভাগ হয়ে আছে। নিষ্ঠুর নখরে কে যেন সেটাকে দুটুকরো করে ছিঁড়ে ফেলে রেখে গিয়েছে। কুয়ের জানলাটা খোলা ছিল। হঠাৎ এক ঝলক হাওয়া এসে ঘরের মধ্যে ঢুকে একটা আতঙ্কের শিহরণ দিয়ে গেল। আমিও শিশির ডাক্তার পরীক্ষা করে নিঃসংশয় হলাম রামশঙ্করের মৃত্যু সম্পর্কে। আবার
ভৃত্য জগার মুখ থেকে যা শুনলাম, জগা চিরদিন রামশঙ্করের ঘরের সামনের বারান্দাতেই শোয়, কারণ রাত্রে দু একবার রামশঙ্করে কেবল যে তামাক খাবারই প্রয়োজন হতো তাই না, লোকটা একটু ভীতু প্রকৃতিরও ছিল। হঠাৎ রাত্রে রামশঙ্করের চিৎকার শুনে জগার ঘুম ভেঙে যায়। সে ধরপড় করে উঠে ঘরের মধ্যে ঢুকে থাকে। রামশঙ্কর বিছানা থেকে চলতে চলতে চেয়ারটার উপর পড়ে গেলেন এবং অস্ফুটভাবে বললেন, ভূত ভূত। তারপরই কথা বন্ধ হয়ে গেল। দু চারবার ডেকেও কোনো সারা শব্দ না পেয়ে জগা শিশির ডাক্তারকে ডাকতে ছুটে যায়। মৃতদেহটা ভালো করে পরীক্ষা করেছিলে ডাক্তার? হ্যাঁ। দেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না? আর ইউ শিওর? হ্যাঁ। পুলিশে খবর দেওয়া হয়েছিল? না। তারপরে হঠাৎ কিরিটি বলে ওঠে, ম্যান ওয়াজ অ্যান ইডিয়েট। কে? প্রশ্ন করলাম আমি। কে আবার, খুনি? নাহলে অমন ইডিয়েটিক কনফেশন কেউ দেয়? বোকার মতোই সকলে আমরা কিরিটির মুখের দিকে তাকালাম। পরের দিন নীরেনবাবু এসে ব্যাপারটা থেকে আর বিশেষ কোনো গোলমাল করতে বারণ করেছিলেন বোধ হয়, তাই না? মাই গুডনেস, হাউ দ্য ডেভিল ইউ কুড গেস, মিস্টার রায়। সে পান্দাতে একটা ঢিল ছুঁড়েছি ডাক্তার। কিরিটি হাসতে হাসতে জবাব দেয়। তবে কি তুই বলতে চাস কিরিটি? নীরেনবাবু আমার কথায় বাধা দিল। কিরিটি, না, নীরেনবাবু খুন করেন। তবে দ্যাট আনলাকি 100 রুপি নোট ইজ দ্য রুট অফ অল। মানে আক্কেল ছেলামি। রামশঙ্করের বাড়ির ছাদ কিংবা আশপাশ ভালো করে পরীক্ষা করা প্রয়োজন। ডাক্তার, আজ যদি সেটা করে সন্ধ্যা থেকে জানাতে পারো, বলে দেবো খুনিকে। তখনকার মতো সভাভঙ্গ হলো, কারণ কিরিটিটা ল্যাবরেটরি কক্ষে গিয়ে প্রবেশ করে। অত্যুৎসাহী ডাক্তার আমাদের ফ্যাটিগুপ্ত। আমি তখন আর কিরিটির ওখান থেকে বাসায় যাইনি, ওখানেই ছিলাম। সন্ধ্যার দিকে হঠাৎ ফোন বেজে উঠলো। হ্যালো। কিরিটি কণ্ঠ শোনা যায়। ডাক্তার? কি বললে? কিছুই পাওয়া যায়নি? ও আচ্ছা, খানিকটা ছাই বা পোড়া কাগজ। দেখো ভালো করে দেখো, বলে কিরিটি হাসতে হাসতে আবার ফোনটা নামিয়ে রাখলো। পরের দিন বেলা 9:15 সময় ফ্যাটিগুপ্তর পুনরাবির্ভাব হলো। তারপর কি সংবাদ? কিরিটি প্রশ্ন করেন। রান্নাঘরের পাশে ছোট্ট একটা ঘর, তাতে ঘুঁটে কয়লা ইত্যাদি থাকে, তার মধ্যে খানিকটা পোড়া কাগজের মতো পাওয়া গেছে। অ্যান্ড দ্যাটস অল। কোথায় সেই পোড়া কাগজ? এনেছে সঙ্গে করে? হ্যাঁ, বলতে বলতে কাগজ মোড়া খানিকটা পোড়া কাগজ হাঁটি বার করে ইংরেজির কিরিটির হাতে দেয়। খানিকটা ছাই ও কালো পোড়া একটু শক্ত কাগজে কিছুটা অংশ। ছাই ও পোড়া কাগজটা দেখতে দেখতে মৃদু অথচ সুস্পষ্ট সখেদ কণ্ঠে কিরিটি বলে, আহা, ভূতকেও শেষ পর্যন্ত ঘুরে মরতে হয়, হায় রে দুর্দৈব। এমন সময় ফ্যাটিগুপ্ত তবে বলে, বেচারি নীরেনবাবু তাঁর দাদার মৃত্যুতে অত্যন্ত শক্ট হয়েছেন। আজই কলকাতা ছেড়ে চলে যাচ্ছেন। জগাও সঙ্গে যাচ্ছে। বিদ্যুৎ স্পৃষ্টের মতোই হঠাৎ চমকে কিরিটি দাঁড়ায়। মুহূর্তে যেন কিরিটির মুখে সহজ ভাবটুকু কঠিন এক অভিব্যক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। কে যাবে বলে ডাক্তার? নীরেনবাবু কলকাতা ছেড়ে চলে যাচ্ছেন জগাকে নিয়ে। কোথায়? কবে? আসামে, আজ দুপুরে। কিরিটি আর দ্বিরুক্তি না করে চট করে পাশের ঘরে গিয়ে ফোনটা তুলে কোথায় যেন ফোন করতে লাগলো। একটু পরে এই ঘরে ফিরে এসে বললো, বেলা 11টা, 12:20 আসাম মেল ছাড়বে, চলো এক্ষুনি শিয়ালদা যাও। শিয়ালদা স্টেশন? ফ্যাটি প্রশ্ন করে। হ্যাঁ চলো। আসাম মেল ছাড়তে তখনও 8 ঘন্টা দেরি। যাত্রীদের গোলমালে প্ল্যাটফর্মটি মুখরিত। নীরেনবাবুকে খুঁজে পেতে দেরি হলো না। একটা ফার্স্ট ক্লাস কামরায় জিনিসপত্র গোছাচ্ছিলেন জগার সাহায্যে। আমাদের সকলকে হুড়মুড় করে কামরার মধ্যে ঢুকতে দেখে, বিশেষ করে দলের মধ্যে ফ্যাটিকে দেখে নীরেনবাবু মুখ তুলে তাকালেন। কে, ডাক্তার গুপ্ত? আপনি? কি ব্যাপার? এবারে কিরিটি এগিয়ে এলো। আপনার নাম তো নীরেনবাবু, রামশঙ্কর বাবুর ভাই। হ্যাঁ, কিন্তু আপনি কে? আপনাকে তো ইতিপূর্বে কখনো দেখেননি, চিনতে পারছেন না। আমার নাম কিরিটি রায়। আপনাকেও আপনার ভৃত্য জগাকে রামশঙ্কর বাবুর হত্যাপরাধে। ইতিমধ্যে পুলিশ ইন্সপেক্টর মিস্টার সেন কামরার মধ্যে উঠে আমাদের পশ্চাতে এসে দাঁড়িয়েছিলেন। তিনি কিরিটি অর্ধসমাপ্ত কথাটা শেষ করতে এগিয়ে এলেন। গ্রেপ্তার করা হলো। 2 দিন পরে আমরা জানতে পেরেছিলাম, বাইরে থেকে রামশঙ্কর লোকটাকে অতি সাধারণ ও নির্বিরোধী মনে হলেও আসলে সে গোপনে চোরাই মালের বেচাকেনা চালাতো, এবং সেটাই ছিল তার অর্থাগমের পথ। লোকটা ছিল সত্যিকারের সঞ্চয়ী। ব্যাংকের আয়রন সেফ থেকে সে তার নিজের গুপ্তস্থানে টাকা জমিয়ে রাখতে ঢের বেশি নিরাপদ মনে করত। সেই কথারই জেট টেনে কিরিটি বলছিল। দাদার এই মানসিক বৃত্তিটা নীরেনবাবুর ভালো করেই জানা ছিল, যদিচ সে জানতো না কোথায় সে অর্থ লুকোনো আছে বা সঞ্চয়ের গুপ্ত সেফটা কোথায়। সংবাদটা জানতো জগা, নৃত্য ওই বাড়ি। জগা লোকটা মেদিনীপুরের বাসিন্দা হলে বহুকাল ধরে কলকাতা শহরে কিছুটা লেখাপড়াও শিখেছিল হয়তো। রামশঙ্কর লোকটা যতটা মিতবাহী হোক, তার মধ্যে অর্থের প্রাচুর্যের জন্য একটা অদ্ভুত কমপ্লেক্স ডেভেলপ করেছিল। মনোবিজ্ঞানে হয়তো ওই জিনিসটাকে এক ধরনের ক্ষুধা বলা যেতে পারে। করাত্ম শিকারকে থাবা নিচে রেখে বাঘ যেমন আনন্দ পায়, তেমনি প্রচুর অর্থের মালিক হয়ে সামান্য একটা 100 টাকার নোট সর্বদা নিজের পার্সের মধ্যে রেখেও 10 জনকে দেখিয়ে রামশঙ্কর একটা অদ্ভুত বিকৃত আনন্দ উপভোগ করত। তৃপ্তির একটা বিকৃত অভিব্যক্তি। কিন্তু তাহলে ওই শ্রেণীর লোকরা চিরদিনই বজ্র আঁটুনি দিতে গিয়ে গেরোটা ঢিলে করে রাখে নিজের একান্ত অকান্তে। সেই জন্যে নিজের ভ্যানিটিকে পরিপোষণ করতে গিয়ে রামশঙ্কর সর্বদা যেমন 100 টাকার নোটটা নিজের কাছে রাখত, তেমনি সেই নোটটার মধ্যে হয়তো কোথাও লেখা ছিল কোনো সাংকেতিক ভাষায় তার গুপ্ত সিন্ধুকের চাবিকাঠির সন্ধানটা। এই সংবাদটা নীরেনের পক্ষে পাওয়া সম্ভবপর না হলেও আরেকজনের পক্ষে জানাটা হয়তো তেমন অসম্ভবও ছিল না, এবং হয়েছিল তাই। বাধা দিলাম আমি। তবে কি খুনি?
আমার কথাটা কিরিটি শেষ করতে দিল না, বলল, এখনও কি তাতে তোমার কোনো সন্দেহ আছে সুব্রত? তবে নীরেনবাবুকে গ্রেপ্তার করা হলো কেন, প্রশ্ন করে ফ্যাটি। সেই কথাতে আসছে। ডাক্তার গুপ্তর কথাতে আমি জানতে পারি রামশঙ্কর লোকটা ছিল অত্যন্ত ভীতু প্রকৃতির। হত্যাকারী এই কথাটা খুব ভালো করে জানতো বলেই তার মৃত্যুবানটা আরও সহজ করে তৈরি করল। মৃত্যুবান? ফ্যাটি প্রশ্ন করল। হ্যাঁ, মৃত্যুবান, এবং সেটা হলো সামান্য একটি মুখোশ। মধ্যরাতে ভীতু প্রকৃতির রামশঙ্কর আকস্মিকভাবে জেগে উঠে সামনে আধঘুমন্ত চোখে একটা ভয়ঙ্কর মুখোশ পরিহিত লোককে দেখে আত্মস্বরে চিৎকার করে উঠলেন, এবং এক্ষেত্রে যা হয়, ভীরু প্রকৃতির মনে ওই আকস্মিক আঘাত অত্যন্ত মর্মান্তিক হলো, ফলে হলো মৃত্যু। কিন্তু আমি প্রশ্ন করতে যেতে কিরিটি আবার বাধা দিয়ে বলল, বুঝেছি তোমার প্রশ্নটা কি সুব্রত। হত্যাকারী ইচ্ছা ছিল অস্বাভাবিকভাবে ভয় দেখে রামশঙ্করকে অজ্ঞান করে জামার পকেট হতে নোট সমেত পাঁচটা নিয়ে সরিয়ে ফেলবে, পরে সকল প্রকার সন্দেহের বাইরে থেকে নির্বিঘ্নে কাজ হাসিল করে নেবে। কারণ অনুসন্ধান নিশ্চয়ই হত্যাকারীও জানতে পেরেছিল নোট সমেত পাঁচটা সদা সর্বদা রামশঙ্কর নিজের কাছেই রাখেন। কী শীত কী গ্রীষ্ম ঘুমের সময় জামা পরে শুতেন, সেক্ষেত্রে সেই জামার বুক পকেটেই যে সেটা থাকতো এ সম্পর্কে স্থির নিশ্চিত হয়েছিল। এবং একমাত্র কোনো অস্বাভাবিক ছাড়া কোনো সুস্থ ব্যক্তি যে কী শীত কী গ্রীষ্ম গায়ে জামা দিয়ে শুতে পারে না, এটাও বোঝা সাধারণ কোনো ব্যক্তির পক্ষে কষ্টকর নয়। ওইটাই ছিল প্রকৃষ্ট পন্থা, গুপ্ত একটি বস্তুকে অন্যের সন্দেহ হতে বাঁচিয়ে নিজের কাছে আয়ত্তের মধ্যে চোখে চোখে সর্বত্র রাখার। কিন্তু দুর্ভাগ্য, শেষ পর্যন্ত রাজা পরীক্ষিতের মতোই ব্রাহ্মণ রূপান্তরিত হলো সর্পে, এবং হানল মৃত্যু ছোবল, নিয়তি। বিশ্বাস হলো অবিশ্বাস। রামশঙ্কর হয়তো মৃত্যুর পূর্ব মুহূর্তে ভাবতে পারেনি শেষ পর্যন্ত তারই ভিত্তের হাতে এইভাবে তাকে অপমৃত্যু বরণ করতে হবে। যা হোক, জগা যখন দেখলে ব্যাপারটা অন্যরকম দাঁড়িয়ে আছে, মৃতদেহ তুলে কেদারের উপর শুয়ে দিয়ে প্রথমেই অভিষ্ট বস্তুটি হাঁটিয়ে নিয়ে অন্যের উপর সন্দেহ আরোপ করার জন্য ব্যাগটাকে দুটুকরো করে ছিঁড়ে ফেলে ডাক্তার ওখানে ছুটল। নীরেনবাবু তার দাদাকে সত্যিই ভালোবাসেন। তা আগের দিন ঝগড়া করে চলে গেলেই পরের দিনও আবার ফিরে আসেন, এবং এসেই দাদার মৃত্যু সংবাদ শুনে স্তম্ভিত হয়ে যান বেচারি। নীরেনবাবু বুদ্ধিমান, সমস্ত ব্যাপারটা শুনেই আসল ঘটনাটা বুঝতে তার দেরি হয় না, এবং জগাকে হয়তো চেপে ধরেন। জগাও ঘটনার পরিস্থিতিতে ঘাবড়িয়ে গিয়ে ক্ষেত্রে একটা আপোষে মিটমাট করে নেওয়ায় আপাতত বুদ্ধিমানের কাজ মনে করে হয়তো রাজি হয়ে যায়। কাজে এরপর কিছুদিনের জন্য কলকাতা ত্যাগ করা ছাড়ার উপায় কি? নীরেনকে তাহলে গ্রেপ্তার করা হলো কেন, প্রশ্ন করে ফ্যাটি। রামশঙ্করের হত্যা ব্যাপারে স্বার্থের খাতিরে স্বেচ্ছায় সত্য গোপন করার দোষে নীরেনকে গ্রেপ্তার করা হয়েছে। পরোক্ষভাবে হি বিকেম দ্য হেল্পিং হ্যান্ড। কিন্তু বোকাই বলবো তাকে, সে তো অনায়াসে জগাকে ধরিয়ে দিয়ে টাকাটা পেতে পারত। ফ্যাটি বলে, না হেন, আসল চাবিকাঠিটাই তো ছিল আনলাকি 100 রুপি নোটটার মধ্যে। বেকতিক দেখলে জগা যে সেটা সম্বন্ধে একেবারে মুখ বন্ধ করতো না, তারও তো কোনো স্থিরতা ছিল না, এবং জগার মতো লোকের পক্ষে সেটাই তো বেশি সম্ভব ছিল। কিরিটি চুপ করবে। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন।